বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বর্ষবরণের রাতে চীনের সাংহাইয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ জনের, জখম হয়েছে আরো ৪২ জন। এই ঘটনায় উৎসবের মেজাজ মুহূর্তে বদলে গেল শোকের আবহে। বর্ষবরণের উৎসবের মেজাজ মুহূর্তে বদলে গেল শোকের আবহে। বর্ষবরণের রাতে চীনের সাংহাইয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ জনের, জখম হয়েছেন আরও ৪২ জন। বুধবার রাতে সাংহাইয়ের বুন্দ এলাকার চেনি স্কোয়ারে বর্ষবরণের অনুষ্ঠানে সামিল হয়েছিলেন হাজার হাজার মানুষ। বুধবার রাত স্থানীয় সময় 11:30 নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। সেই সময় পাশের একটি বহুতলের 3 তলা থেকে মার্কিন ডলার সদৃশ কয়েকটি নোট ফেলা হয়। সেগুলিকে ধরার জন্য মানুষ ছুটাছুটি শুরু করলে অনেকে হুমড়ি খেয়ে পড়ে যান। বাকিরা তাদের উপর দিয়ে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে। পুরো বিষয়টি তদন্ত করছে সাংহাই পুলিশ। উল্লেখ্য, নদীর পাড় বিশিষ্ট এই জায়গাটি সাংহাইবাসীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর এই জায়গাতেই বর্ষবরণের অনুষ্ঠানে হাজির হন বহু মানুষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত বরাবর 15টি ভারতীয় পোস্ট লক্ষ্য করে বুধবার রাতে টানা 5 ঘন্টা গুলি চালালো পাক সেনা। এতে মৃত্যু হয় এক বিএসএফ জওয়ানের, আহত হয় এক। বিএসএফ এর পাল্টা জবাবে প্রাণ হারায় 4 পাক রেঞ্জার্স। জম্মু কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর 15টি ভারতীয় পোস্ট লক্ষ্য করে বুধবার রাতে টানা 5 ঘন্টা গুলি চালালো পাক সেনা। গতকাল সকাল 11:30 নাগাদ জম্মু থেকে 41 কিলোমিটার দূরে সাম্বা সেক্টরে ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় পাক রেঞ্জার্স। গুলিতে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়, আহত হন আরও একজন। বিএসএফের পাল্টা জবাবে প্রাণ যায় 4 পাক সেনার। রিপোর্ট অনুযায়ী রাতব্যাপী পাক সেনার আক্রমণে এক গ্রামবাসীও আহত হয়েছেন। গত দুদিনে এই নিয়ে 3বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। বিএসএফের গুলিতে 4 পাক সেনার মৃত্যুর প্রতিবাদে গতকালই ইসলামাবাদে ভারতীয় ডেপুটি হাই কমিশনার জেপি সিংকে সমন পাঠায় পাকিস্তান। সন্ধ্যের দিকে পাকিস্তানের সাদা পতাকা তুলে বিএসএফের কাছে সময় চাইলে বিএসএফ জওয়ানরা প্রতি আক্রমণ বন্ধ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাক রেঞ্জার্সদের আক্রমণে বিএসএফ জওয়ানের মৃত্যুর পর গতকালই সরকারি স্তরে ঘোষণা করেন, সীমান্তের ওপার থেকে কোনো রকম প্ররোচনা ছাড়াই এই ধরনের আক্রমণ আসলে তার যথাযথ প্রত্যুত্তর দিতে হবে। वैसे बॉर्डर सिक्योरिटी फोर्स और सेना के जवान मुस्तैदी से भारत की सीमाओं की रक्षा कर रहे हैं और मैं समझता हूं कि भारत की सीमाओं पर आंख उठाकर देखने की ज़रूरत कोई नहीं कर पाएगा। और यदि कोई आंख उठाकर भारत की सीमाओं की ओर देखने की ज़रूरत करेगा तो मैं समझता हूं कि हमारी बॉर्डर सिक्योरिटी फोर्स अथवा हमारे सेना के जवान उसका मुंहतोड़ जवाब देने में पूरी तरह से कामयाब होंगे। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। বছরের প্রথম দিন থেকেই সিলিন্ডার প্রতি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম 43.50 টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে তেল সংস্থাগুলি। এদিকে দেশ জুড়ে রান্নার গ্যাসে ভর্তুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার প্রক্রিয়া শুরু হলো বৃহস্পতিবার থেকেই। নববর্ষের দিন সাধারণ মধ্যবিত্তের জন্য সুখবর। ফের কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। বছরের প্রথম দিন থেকেই সিলিন্ডার প্রতি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম 43.50 টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে তেল সংস্থাগুলি। বস্তুত গত আগস্ট মাস থেকে এই নিয়ে টানা 5 বার ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমল। ঠিক 1 মাস আগে গত 1 ডিসেম্বর ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম 113 টাকা কমেছিল। সব মিলিয়ে ভর্তুকিহীন সিলিন্ডারের মূল্য মোট 214 টাকা দাম কমেছে, যা গত 3 বছরের সর্বনিম্ন। তেল সংস্থাগুলি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত 5.5 বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ার ফলেই দেশের বাজারে পেট্রোজাত পণ্যের দাম কমছে। এদিকে দেশ জুড়ে রান্নার গ্যাসে ভর্তুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার প্রক্রিয়া শুরু হলো বৃহস্পতিবার থেকেই। নভেম্বরেই দেশের 54টি জেলায় চালু হয়েছিল। বৃহস্পতিবার থেকে গোটা দেশেই এই পরিষেবা চালু করছে কেন্দ্র। এই নিয়মে সরাসরি ভর্তুকি পেতে ডিরেক্টর বেনিফিট স্কিমে গ্রাহককে নাম নথিভুক্ত করাতে হবে। এরপর সিলিন্ডার বুক করার আবেদন জানালে প্রথমেই এক প্রস্তাব ভর্তুকির টাকা পড়বে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে। এরপর চলতি বাজার দরে গ্রাহককে সিলিন্ডার নিতে হবে। সিলিন্ডার পাওয়ার পর আবারও ভর্তুকির টাকা জমা হবে অ্যাকাউন্টে। এই প্রকল্পে বছরে 12টি 14.2 কেজির বা 34টি 5 কেজির সিলিন্ডার ভর্তুকিতে মিলবে। ইউপিএ সরকারের সময় আধার নম্বর ব্যবহার করে ব্যাংকে টাকা পৌঁছানোর প্রক্রিয়া চালু হলেও সুপ্রিম কোর্টের নির্দেশে তা স্থগিত হয়ে যায়। এবার থেকে ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই মিলবে ভর্তুকির টাকা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছে ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকো।
ইংরেজি নববর্ষের প্রথম দিনে রাজধানীর আইজিএম হাসপাতালে শুরু হলো 24 ঘন্টার জরুরি বিভাগ। বৃহস্পতিবার সাংবাদিকদের একথা জানান আইজিএম এর সুপার ডক্টর রাধা দেববর্মা। ইংরেজি নতুন বছরের শুরুর দিনে ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল আইজিএমে 24 ঘন্টার জরুরি বিভাগ শুরু হলো। প্রথমে এই হাসপাতালে বিকেল 4টা থেকে সকাল 9টা পর্যন্ত জরুরি বিভাগ চালু ছিল। এখন থেকে রোগীরা 24 ঘন্টায় এই বিভাগের সুবিধা ভোগ করতে পারবেন। বৃহস্পতিবার আইজিএম সুপার ডক্টর রাধা দেববর্মা একথা জানান। তিনি আরও জানান, এই বিভাগে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একজন বিশেষজ্ঞ ডাক্তার এই পরিষেবা প্রদান করবেন। আমরা 1 জানুয়ারি 2015 থেকে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস চালু করেছি। আমাদের ইমার্জেন্সি সার্ভিস আগেও ছিল, ওটা ছিল 4টে থেকে সকাল 9টা পর্যন্ত। তো এখন আমরা ওই যে গ্যাপটা ছিল 9টা থেকে 4টে, ওই 4টেতে আবার নতুন সংযোজন, দ্যাট মিনস আমাদের 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস চালু হয়েছে। ওখানে আমরা এখন আপাতত একজন মেডিকেল অফিসার দেব 9টা থেকে 4টে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সেরা তদন্তকারী পুলিশ অফিসারের পুরস্কার পাচ্ছেন উদয়পুর মহিলা থানার ভারপ্রাপ্ত ওসি মাধবী দেববর্মা। 3রা জানুয়ারি পুলিশ সপ্তাহ পালন অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। সেরা তদন্তকারী পুলিশ অফিসারের পুরস্কার পাচ্ছেন উদয়পুর মহিলা থানার ভারপ্রাপ্ত ওসি এসআই মাধবী দেববর্মা। 2015 সালের পুলিশ সপ্তাহ পালনের অনুষ্ঠানে 3রা জানুয়ারি তার হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে গত 30 ডিসেম্বর ঘোষণা করা হয় এই নাম। প্রতি বছরই কোনো না কোনো পুলিশ অফিসারকে বিশেষ এই পুরস্কার দেওয়া হয়। এসআই মাধবী দেববর্মা দারুণ খুশি, জানালেন রাজ্যের মহিলা পুলিশ অফিসাররা অনুপ্রাণিত হবে। আগামী দিনেও জুনিয়র অফিসার যারা আছেন তারাও যাতে পেতে পারে সেই চেষ্টা করবেন, আর নিজের সঠিক তদন্তে মানুষকে যাতে সাহায্য করতে পারেন সেইভাবে চালিয়ে যাবেন। অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে আমি খুব প্রাউড মনে করতেছি, কারণ এইটা তো ত্রিপুরা, সারা ত্রিপুরার মধ্যে একজনেই প্রত্যেক বছরে একজন ছেলে পায়। পাওয়ার পরে আমি আমার জুনিয়রদের এটাই সাজেশন করলাম যে যে কোনো একটা ইনভেস্টিগেশন করতে গেলে একটা মাইনরলি ইনভেস্টিগেশন করার লেগা, যাতে তারাও ভবিষ্যতে আমার মতন তারাও অ্যাওয়ার্ডটা পায়, মানুষ যাতে সুস্থ তদন্ত পায়। এটা দিক দিয়ে আমার দেখতে লাগবো যে আমার ইনভেস্টিগেশন লগে লগে যাতে যারা দোষী তারা শাস্তিটা পাক। এই অ্যাওয়ার্ডটা আমি প্রথম এই বছরের লেগে আমি পাইতেছি প্রথম। ভবিষ্যতে আরও যাতে ইমপ্রুভমেন্ট করতে পারি আমার ইনভেস্টিগেশন, আর আমার লগে লগে যারা আমার জুনিয়র আছে, আমার স্টাফ যারা আরও জুনিয়র আছে, তাদেরও যাতে আমি সাহায্য করতে পারি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। খুশি জেলার পুলিশ কর্তারাও। এসআই মাধবী দেববর্মা প্রথমে রাধাকিশোরপুর থানার মহিলা বিষয়গত মামলাগুলি তদন্ত করতেন, পরে উদয়পুর মহিলা থানা গঠিত হলে থানার ওসি হিসেবে কাজ করছেন। অন্যান্য সহকর্মীদের নিয়ে মহিলা গঠিত অপরাধ দমনে ও উপযুক্ত তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত চার্জশিট আদালতে জমা দেওয়ার কাজ করছেন দক্ষতার সহিত। জেলার পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক এবং মহিলা ডিএসপি সমস্ত রকম সাহায্য করছেন তাকে। মহারানী তৈহরচুংয়ের নাবালিকা গণধর্ষণের মামলায় নিয়েছিলেন উপযুক্ত ভূমিকা। মামলার তদন্তকারী অফিসার হিসেবে 4 অভিযুক্তকে গ্রেপ্তার করেন এবং আদালতের কাছে প্রেরণ করেন। ঘটনার প্রায় 1 বছর সময়ের মধ্যেই 3 অভিযুক্তের 20 বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেয় আদালত। এই মামলার দক্ষতার জন্যই মাধবী দেববর্মাকে সেরা তদন্তকারী অফিসার এর পুরস্কার প্রাপক হিসেবে ঘোষণা করা হয়। রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে এআইজি প্রিন্স রানীর সই সম্বলিত কাগজ পৌঁছেছে তার হাতে। 3রা জানুয়ারি আগরতলা এডিনগর পুলিশ হেডকোয়ার্টারে কর্মসূচিতে উপস্থিত থেকে গ্রহণ করবে পুরস্কার। উল্লেখ্য 2006 সালে রাজ্য পুলিশের এসআই হিসেবে কাজে যোগ দেন মাধবী দেববর্মা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে রাজ্য প্রদেশ মহিলা কংগ্রেসের 4 সদস্য সফর করলেন খোয়াই জেলায়। বিধানসভা নির্বাচনের পর এটাই তাদের প্রথম খোয়াই সফর বলে জানা যায়। বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবারের মতো ত্রিপুরা মহিলা কংগ্রেসের প্রতিনিধিরা খোয়াইতে তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে পদার্পণ করলেন। 4 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন রাজ্য প্রদেশ মহিলা কংগ্রেসের সভাপতি আইনজীবী কল্যাণী রায়, পৌর নিগমের কাউন্সিলর হিমানী দেববর্মা, শিখা গুপ্তা এবং রত্না দেবনাথ। রাজ্য প্রদেশ মহিলা কংগ্রেসের প্রতিনিধিরা সকালে আসেন খোয়াই কংগ্রেস ভবনে। সেখানে প্রথমে বৈঠক করেন ব্লক সভাপতি, জেলা সভাপতি সহ খোয়াই কেন্দ্রের বিজিত প্রার্থী দীপক মজুমদারকে নিয়ে। মহিলা কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে পরে আলোচনায় বসেন খোয়াই ব্লক মহিলা কংগ্রেসের সকল সদস্যদের নিয়ে। রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন
বৃদ্ধিতে ক্ষোভ ব্যক্ত করে কল্যাণী রায় বলেন, এই রাজ্যের নারীরা সুরক্ষিত নয়। নারীরা নিজেরা নিরাপদ থাকতে নিজেদেরই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আজকে আরো কয়েকটা দিক নিয়ে আমরা আলোচনা করব। রাজ্যে যেভাবে উত্তরোত্তর মহিলাদের উপর নির্যাতন বাড়ছে, সেগুলিকে প্রতিরোধ করতে হলে কিভাবে আমাদের কাজ করতে হবে, এবং আমি দায়িত্ব মহিলা কংগ্রেস সভানেত্রী ত্রিপুরা প্রদেশের দায়িত্ব নেওয়ার পর আমরা প্রতিটি নির্যাতিতার বাড়িতে যাওয়ার চেষ্টা করছি, তাদের পাশে থাকার চেষ্টা করছি, এবং তারা যাতে সুষ্ঠু বিচার পায় আইনজীবী হিসাবে তাদেরকে আমি যতটা সম্ভব আমি তাদের আইনি সহায়তা প্রদান করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পেছন দিক থেকে আসা পালসার বাইকের ধাক্কায় গুরুতর আহত হল রিকশায় থাকা 3 যাত্রী সহ রিকশা চালক নিজেও। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কে। আবারও একটি দুর্ঘটনা ঘটল তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কে। দুর্ঘটনায় আহত হয় 70 বছরের এক বৃদ্ধ মহিলা সহ 4 জন। আহতদের তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার বিবরণে জানা যায়, রণজিৎ বৈদ্য নামে এক রিকশা চালক শ্যামাশ্রী কলই নামে 70 বছরের এক যাত্রীকে নিয়ে চাকমাঘাট এলাকা থেকে তেলিয়ামুড়া বাজারের উদ্দেশ্যে আসছিল। ঠিক এমন সময় চাকমাঘাটের মগবাড়ি এলাকায় আসতেই পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পালসার বাইক রিকশাটির পেছনে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে রিকশাটি উল্টে যায় ও বাইকটিও পড়ে যায়। আহত হয় রিকশা চালক সহ 4 জন। সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দমকল বাহিনী এসে তাদের 4 জনকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বাইকটির নম্বর হলো TR01K 7210। বাইকের চালকের নাম প্রেমময় দেববর্মা, বয়স 15। বাইক চালক নিজেই জানায় যে সে তার বন্ধুর ব্রেকহীন বাইক নিয়ে বাইক চালাতে গিয়ে এই দুর্ঘটনা। প্রেমময় দেববর্মা। কোন দিকে আইতাছিল? ওই চাকমাঘাট থেকে, আমার বন্ধুর বাড়ি থেকে। বাইক নিয়ে আইতাছিল? কি বাইক আছিল? পালসার। কি নাম্বারটা কইতে পারি? নাম্বারটা তো মনে নাই আমার। তোমার নি বাইক? না না, আমার বাইকে কি আছিল না? বাইকের ওই আমার বন্ধুর বাইক এটা। বাইক কি প্রবলেম আছিল কিছু? হ্যাঁ, ব্রেকটা নাই বাইকের। ব্রেক ছাড়া বাইক চালাইতেছিল? মেন ঘটনা চাকমার থেকে আইতে দাঁড়ানো অবস্থায় মেয়েটা কথা কইতেছে যে প্রক্রিয়া সেটা পাশন থেকে বাইকটা মারা দিয়েছে। আমাদের সবগুলো আগে মাংস হয়ে গেছে। আমি চাকমার দিকে থেকে মানে ওই তেলেমার দিকে আইতেছে। আমার মধ্যে মগবাড়ি স্কুলটা পালিয়েছি পরেই আমার এই কেমন দাঁড়ানো অবস্থা তাই কথাবার্তা বলছে। পুলিশ একটি দুর্ঘটনার মামলা নিয়েছে ও বাইকটিকে থানায় আটক করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুটি পৃথক দুর্ঘটনায় বছরের প্রথম দিনে উদয়পুরে আহত প্রায় 17 জন। একটি জামজুরির রাজধনগর এলাকায়, অন্যটি আগরতলার সাবরুম জাতীয় সড়কের গর্জি ও পথিছড়ির মধ্যবর্তী এলাকায়। আহতদের চিকিৎসা চলছে গোমতী জেলা হাসপাতালে। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ জাতীয় সড়কের গর্জি এবং পাতিছড়ির মধ্যবর্তী এলাকায় দুটি ম্যাক্স গাড়ি মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে আহত হয়েছেন প্রায় 14 জন। সাবরুম থেকে উদয়পুরগামী ছিল একটি গাড়ি, অন্যটি উদয়পুর থেকে শান্তির বাজার অভিমুখে ছিল। সাবরুম থেকে আসা গাড়িটির অতিরিক্ত স্পিডের কারণেই বাঁক নিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা গাড়িটির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে বলে জানান গাড়ির যাত্রীরা। আমরা বিচন্ড বাজার থেকে ব্যবসা করে আইতে আসছি, গাড়িতে উঠছি পথিছড়ি বাজারটা পার হয়ে গুরচিরি আগে আমরা গাড়িটা সামনের দিকে আইতেছে আর রাজার বাগের থেকে আরেকটা গাড়ি যাইতেছে। তারপরে উদয়পুরের গাড়িটা হেয়ার সাইড ঠিক আছে, ওই যে সামনের থেকে গাড়িটা আইতেছে ওই গাড়িটা উদয়পুরের গাড়িটাতে একটু মুখোমুখি বাড়ি দিছে। মুখোমুখি বাড়ি দেওয়ানে উদয়পুরের গাড়িটা উড়ে গেছে নৌকাতে আর আমরা গাড়িটা রাস্তা ধরছি। পাড়িয়ে যাওয়ার পর এটা গেটেছে সাউথ এবং ডিস্ট্রিক্ট এই জায়গাটা পাড়িয়েছি। পাড়িয়ে আমরা যেতেছে মনে করেন শান্তি বাজার, আর ওই গাড়িটা দুটো ব্যক্তি আসতেছে, দুটো ম্যাক্স। তখন ওই গাড়িটা ডাইরেক্ট রং সাইডে মেরে দিচ্ছে। আহতদের সকলকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে চিকিৎসা চলছে তাদের। অন্যদিকে অমরপুর নগরাই থেকে একটি ম্যাক্সি ট্রাক গরু বোঝাই করে যাচ্ছিল জামজুরি গরু বাজারে। গাড়িতে 3 জন যাত্রী ছিল। জামজুরি বাজারের আগে রাজধনগর এলাকায় গাড়িটি উল্টে যায়, তাতে আহত হয় 3 জনই। দমকলের গাড়ি আহতদের উদ্ধার করে নিয়ে আসে গোমতী জেলা হাসপাতালে। একটা বাইক
চেকপোস্টের সামনে করার পরে ব্রেক দেওয়ার পরে যে বাইকটা মানে সাইডে গেছে সামনে, তারপরে গাড়িটা বালু খেলতেছে, বালু গিয়ে এসে দেখে অ্যাক্সিডেন্ট। কই যেতে আসলে? জামজুরি বাজারে। কি গাড়ি বুঝছি না, জামজুরি কই যেতে আসলে? ওই তো জামজুরি বাজারে। বছরের প্রথম দিনে দুটি পৃথক দুর্ঘটনায় চিন্তিত সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বর্ষবিদায়ের রাতে এক চুরির ঘটনা ঘটল কল্যাণপুর থানাধীন মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের কমলনগর দয়াময় আশ্রমে। মন্দিরের তালা ভেঙে নগদ অর্থসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে যান নিশি কুটুমরা। একটি মন্দিরে চুরির ঘটনা ঘটল বর্ষবিদায়ের রাত্রে। গোটা ভারতবাসী যখন নতুন বর্ষকে স্বাগত জানাতে লাগলো, ঠিক সেই মুহূর্তে একটি মন্দিরের তালা ভেঙে টাকা পয়সা সহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনার বিবরণে জানা যায়, কল্যাণপুর থানাধীন মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের কমলনগর দয়াময় আশ্রমে চোরের দলটি 3টি ঘরের তালা ভাঙার পাশাপাশি প্রণামীর বাক্সের অনেক টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। আশ্রম কর্তৃপক্ষ ঘটনাটি কল্যাণপুর থানায় জানান। ঘটনা কালকে রাত্রিবেলা আপনার ওই তো আশ্রমের যে মন্দির, ব্রহ্ম মন্দিরে যেটা আছে সেটার মধ্যে আপনার ক্যাশ বাক্স ভাঙা হয়েছে, ভাঙে টাকা পয়সা লয়ে গেছে। তার পাশাপাশি আপনার এই একটা কাঁসাও এখান থেকে চুরি হয়েছে, এবং পাশাপাশি আপনার রান্নাঘর এবং তালা ভাঙানো হয়েছে, ভেঙে লয়ে গেছে অনেক কিছুই। বাইরে তালা এবং দাও তো বাইরে হালাই হয়ে গেছেন। তো আমি সকালবেলা আমি বাইরে থেকে আমার ফোন করার পর আমি এখানে আইসি আর কি, দেখলাম এই অবস্থা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্ত কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের গুণধর শিক্ষক তাপস চন্দ্র ঘোষের জামিন হয়ে যাওয়ায় পুলিশের তদন্তের বিরুদ্ধে অভিযোগ এনে থানার সামনে অবরোধ করল ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত কীর্তিমান অধ্যাপক ডক্টর তাপস চন্দ্র ঘোষ 4 দিন জেল হেফাজতে থাকার পর 5ম দিন আদালতের নির্দেশে 31 ডিসেম্বর জামিনে মুক্ত হলেন। রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন কালো ঘটনা, নজিরবিহীন কৈলাসহর থানার ইতিহাসেও। ক্ষুব্ধ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রীরা কৈলাসহর থানার তদন্তের ভাড়ামিতে খেপে যান। 31 ডিসেম্বর সকাল 11টায় ছাত্রছাত্রীরা অধ্যাপক ডক্টর শান্তিরেখা সিংহকে ঘেরাও করে জানতে চান শ্লীলতাহানির ঘটনার তদন্তে আপনার কাছে পুলিশ এসেছিল কিনা। তিনি জানান 27 ডিসেম্বর ঘটনার দিন পুলিশকে খবর দেবার পর ওসি এসেছিলেন, পরে আর আসেননি। তাহলে তদন্ত হলো কোথায়? ক্ষুব্ধ ছাত্ররা, ছাত্র সংসদের সদস্যরা ঘেরাও করেন থানা। মহিলা থানার সামনে কলেজ ছাত্রছাত্রীরা বসে পড়েন। এরপর থানার প্রধান ফটকে বসে পড়ে ছাত্রছাত্রীরা স্লোগান তোলেন, 2 থানার ওসির পদত্যাগের দাবি করেন। তাদের দাবি, 2 ওসি মামলাটিকে লঘু করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। ঘেরাওয়ের সময় মহিলা থানার ওসি শিউলি দাস থানায় ছিলেন না। থানায় এসে ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। ছাত্রীরা ফিরিয়ে দেন ওসিকে। খবর পেয়ে আসেন মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ্ত দাস। কথা বলার চেষ্টা করেন ছাত্রীদের সঙ্গে, তাকেও ফিরিয়ে দেন ছাত্রীরা। ছাত্রদের দাবি, এমপির কাছে যাবতীয় দাবি ও বক্তব্য পেশ করা হবে। পুলিশ সুপার জেলায় নেই, দায়িত্বে আছেন অতিরিক্ত পুলিশ সুপার নবদ্বীপ জমাতিয়া। খবর পেয়ে ছুটে আসেন তিনি। ছাত্রদের বোঝাবার চেষ্টা করেন কি পরিস্থিতিতে চার্জশিট দেওয়া হয়েছে। থানার গেটের সামনেই ছাত্রদের তিনি একজন দক্ষ শিক্ষকের মতো আইনের পাঠ দিলেন। দেশের শীর্ষ আদালতের সর্বশেষ রায় তুলে ধরে বলেন, 7 বছরের কম শাস্তিযোগ্য অপরাধের মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারে না পুলিশ। থানায় হাজির হবার নোটিশ দিতে হয়। 3-3বার নোটিশ প্রত্যাখ্যান করলে পরেই অ্যারেস্ট করা হবে। কিন্তু ছাত্রদের আবেগের কথা মাথায় রেখে পুলিশ গ্রেপ্তার করেছে। চার্জশিটও দেয়া হয়েছে সেই রায় মোতাবেক। আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা এখান থেকে এই অবস্থান বিক্ষোভ থেকে আমরা উঠতাম না তখন অবধি। আমরা জানতে চাই এই কৈলাসহর থানায় আজকে পর্যন্ত যতগুলি শ্লীলতাহানির ঘটনা এবং অ্যাটেম্প টু রেপ কেস হয়েছে এই কৈলাসহর থানাতে, এই 2 দিনের মধ্যে চার্জশিট কোন কোন মামলায় হয়েছে আমরা জানতে চাই। কোন কোন মামলার ক্ষেত্রে 2 দিনের মধ্যে চার্জশিট তৈরি হয়েছে? এত তড়িঘড়ি কি কারণ? শুনেন আমাদের স্যার, আমাদের কথাগুলি শুনেন। 2 দিনের মধ্যে আমাদের জানা নেই, সুপ্রিম কোর্টের মধ্যে হয়তো সারা ভারতবর্ষের মধ্যে নজির নেই এরকম। আমাদের জানা মতো কৈলাসহর থানাতে আমাদের জানা মতো এরকম কোনো নজির নেই যে 2 দিনের মধ্যে একটা শ্লীলতাহানির ঘটনায়, একটা এত মর্মান্তিক ঘটনা, এটা কলেজ ছাত্রীর সাথে এরকম একটা মর্মান্তিক ঘটনা একজন শিক্ষক এরকম করেছেন, এই ঘটনায় 2 দিনের মধ্যে চার্জশিট তৈরি হয়ে গেল। এতটা কি রহস্য? এবং এটাও আমাদের কাছে খবর, আমরা জানতে পারি কোনো না কোনো কারণে আমাদের এই থানার বড়বাবু যিনি আছেন সাব্বির আহমেদ মহাশয়, ওনার ঘরে নাকি
আমাদের শুনতে পারা মিথ্যা হতে পারে। 3 লক্ষ টাকার লেনদেন এরকম কিছু একটা বিষয় আছে। মহিলা থানার ওসিকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে, ওনার 2 লক্ষ টাকা উনি রেখেছেন। আমরা মিথ্যে হতে পারে স্যার, আমাদের বক্তব্য মিথ্যে হতে পারে, আমরা মিথ্যে হতে পারি। বক্তব্যটা যে জানা খবর শোনা খবর থেকে বলছি, সেটা মিথ্যে হতে পারে। এটা আপনি তদন্ত করার জন্য বলছি, তদন্তের জন্য বলছি। আমাদের বক্তব্য মিথ্যে হতে পারে। এরকমটা লেনদেন আমরা শুনতে পেয়েছি। 2 দিনের মধ্যে চার্জশিট আমাদেরকে দেখাতে হবে কোন কোন রেপ কেসে, অ্যাটেম্প টু রেপ কেস অথবা শ্লীলতাহানির ঘটনায় কৈলাসহর থানায় বিগত বছরগুলিতে 2 দিনের ভিতরে চার্জশিট থানায় কোর্টে জমা পড়েছে, এরা দেখতে চাই আমরা। কৈলাসহর থানার ইতিহাসে 2 দিনের মধ্যে কোনো মামলার চার্জশিট আদালতে জমা দেওয়ার কোনো নজির রয়েছে কি, তার জবাব দিতে পারেননি অতিরিক্ত পুলিশ সুপার। প্রত্যক্ষদর্শী সাক্ষীর প্রসঙ্গ তুলে নবদ্বীপ জমাতিয়া ছাত্রদের বোঝান, এই মামলায় প্রত্যক্ষদর্শী সাক্ষী পাওয়া যায়নি। ক্ষুব্ধ ছাত্রীরা তখনই খেপে যান। প্রত্যক্ষদর্শীর সাক্ষী নেয়নি তদন্তকারী অফিসার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে এক চোর, বাকি 2 চোর পলাতক। ধৃত চোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। ঘটনা চাকমাঘাটের পুরানো বাজার এলাকায়। গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে এক চোর, বাকি 2 চোর পালিয়ে যায়। গ্রামবাসীরা উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় চোরকে। ঘটনার বিবরণে জানা যায়, চাকমাঘাটের পুরান বাজারের বাসিন্দা সাধন পালের একটি গরু বাজার শেডে বাঁধা অবস্থায় ছিল। সন্ধ্যে 6টা নাগাদ 3 যুবক গরুটিকে দেখতে পেয়ে এটিকে টেনে নিয়ে যেতে চায়। গরুটিকে যখন বোধ হয় টানাটানি করছিল, তখন গরুটি চিৎকার করে এবং চিৎকার শুনে বাড়ির লোক বেরিয়ে আসে। বাড়ির লোক আসতে দেখে চোরেরা পালিয়ে যায় এবং একটি দোকানে গিয়ে বসে পড়ে। বাড়ির লোকজন ও গ্রামবাসীরা খোঁজাখোঁজির পর একটি চায়ের দোকানে আমির হোসেন নামে এক চোরকে পাকড়াও করে এবং উত্তম মধ্যম দিয়ে বিদ্যুৎ খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পুলিশকে খবর দিলে পুলিশ এসে আমির হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাকি 2 জন চোরের নাম হলো জামাল মিয়া এবং বিল্লাল মিয়া। তাদের 3 জনের বাড়ি তেলিয়ামোড়া থানাধীন 22 গড়িয়া এলাকায়। তোমার নাম কি দা? আমার নাম আমির হোসেন। বাড়ি কই? ভাইজগার। কে লিখে জানো? ও তো গরু কিনতে হয়েছিলাম, তাই ধরে দিছে, আমি নিয়ে দিছি, তারা গেছে আনতো, আমিও নাছিলাম। দাদা গরু চুরি করতে আইছো? না স্যার, তাই কইছে। তোমার সঙ্গে কারা কারা আইছে? জামাল আর বিলু। তারা কই? ওই তারা অক্ষণে না আসছিল তো গেছে, তারা সামনেই আছে, তারা একটু গেছে। তোমার দর্শক কেমন তারা? ও দোয়ানো যায়